হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। ব্রেকফাস্টে তেমন কিছু বানাইনি, গতকালকে নুডলস আর সুজির বরফি যা ছিল সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। ভাবলাম যে আজকে একটা ওয়ার্কিং ডে, এভাবেই পার হয়ে যাক। ফ্রিজে বেশি সময় রাখতে আমার ভালো লাগে না, আর আগামীকাল পরশু তো ছুটির দিন রয়েছে, তো টাটকা টাটকা করে খাওয়া যাবে, আবার কিছুটা ফ্রিজিংও হয়ে যাবে পরের সপ্তাহের জন্য। আর আজকে বাটার মাছ রান্না করছি। মাছওয়ালা তো মাছ দেওয়ার সময় নাম ধাম চেহারা সব কিছু বুঝিয়েই দেয়, কিন্তু আমি বাসায় এসে না কিছুদিন পর ভুলে যাই। তার উপর আবার এক এক অঞ্চলে এক এক নামে মানুষ চেনে, তো আমাদের এদিকে খুব সম্ভবত এটা বাটার মাছ বলে। আবার আমার ভুলও হতে পারে, ভুল হয়ে থাকলে একটু বুঝে নিও, কারণ আমি আসলে মাছটা ওইভাবে চিনি না। চিনি বলতে গেলে পাঙ্গাস মাছ, বোয়াল মাছ আর চিংড়ি মাছ, এগুলো আমার ভুল কখনোই হয় না। আর বাকি সব মাছেই একটু সমস্যা লেগে যায়। তার মধ্যে ট্যাংরা মাছটাও মনে থাকে, ওটার চেহারাও একটু আলাদা, ইলিশ মাছের চেহারাটাও আলাদা, রুই কাতলে কনফিউশন হয়। এরকম বেশ কয়েকটা মাছে আমার সমস্যা হয়। আর এই বাটার মাছের সাথে অনেকগুলো পোনা মাছের কিন্তু অনেক মিল আছে, এই কারণে আমার এইগুলোতেও অসুবিধা হয় আর কি। তো আজকে মাছটা ভেজে আমি মশলা কষিয়ে একদম বাঙালি যে স্টাইল, সে স্টাইলেই রান্না করেছি। আমার হাজব্যান্ডের তো ভাজা মাছ একটু অসুবিধা, আর এটা কাঁটালা মাছ খাবে কিনা তাও জানি না। তো ওর জন্য একটা ডিম ভাজবো, মেয়ের জন্য একটা ডিম পোচ করব, আলু ভাজা করে নিয়েছি। আর কালকের মনে হয় একটু বাঁধাকপির ভাজি আছে। তো যাই হোক, সব কিছুই রেডি করে টেবিলে রেখে দিব। আর এখন মাছটা করে নেব। আমি এনেছিলাম এই মাছটা, আমার নিজের পছন্দ। এগুলো মাছ খেলে কিন্তু মানে স্বাদের দিক থেকেও ভালো, শরীরের জন্যও ভালো। তেলওয়ালা মাছগুলো আসলে বলা যায় না, চাষ পদ্ধতি এবং মাছের খাবারটা ঠিক না হলে ওই ধরনের মাছ থেকে কিন্তু ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এই ধরনের ছোট ছোট মাছগুলোতে কিন্তু একেবারেই ঝুঁকি নেই। ছোট মাছগুলো সাধারণত নদী বা খালবিল থেকে বেশি ধরা হয়, আর চাষ করলেও এদের খাবারটা একটু প্রাকৃতিকই থাকে। আমি যেহেতু নিজে ফিড নিয়ে কাজ করছি, এই জন্য ফিডের মাথা মুন্ডু সব কিছুই আমি কিন্তু খুব ভালো বুঝি, যে নারী নক্ষত্র কোথায় কী আছে না আছে। তো আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, মাছের খাবার তৈরিতে যেসব জিনিসগুলো ব্যবহার করা যায় সেগুলো সব কিন্তু ভালো নয়। আর আমি অর্গানিক চেষ্টা করি, অর্গানিক দিয়েই বানাই, তারপরও যে সবসময় সেটা অর্গানিক থাকে মাছের খাবারটার যে উপাদানগুলো, সেটাও কিন্তু মানে বলা যাবে না, একদম শক্তভাবে বলা যাবে না আর কি। একজন ব্যবসায়ী হিসেবে তো কখনোই বলা যাবে না। তো এই জন্যই বলছি যে যারা মাছ কিনে খাও, বড় মাছ খাওয়ার সময় একটু বুঝে শুনে খাবে। চাষের মাছগুলোতে যে ধরনের ফিড ব্যবহার করা হয়, আমি আবারও বলছি, এগুলো কিন্তু সবসময় মানবদেহের জন্য নিরাপদ নয়। তারপরে যেহেতু ক্যান্সার প্রসঙ্গেই আসলাম, ভারতে এত ক্যান্সার রোগী বেড়ে গেছে। ভারতের 527টা পণ্যে কিন্তু ক্যান্সারের রাসায়নিক পাওয়া গেছে, বিষ বলতে পারো। তো এগুলো হয়তো ওই প্রোডাক্টটাকে ভালো রাখার জন্য জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই প্রোডাক্টে ব্যবহার করা ওই রাসায়নিকটা যে মানবদেহের জন্য কী ভয়ঙ্কর পরিণতি বয়ে নিয়ে আসছে, সেটা আমি জানি না ভারতবাসীরা তোমরা কে কতটুকু জানো বা না জানো। তবে বহির্বিশ্বে কিন্তু এটা খুব ভালোভাবেই প্রচার পেয়েছে, এবং সারা বিশ্ব চেষ্টা করছে ভারতীয় পণ্যগুলোকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পণ্য ব্যবহার করতে। তো আমি আজকে দেখলাম, আমি নমিতা আপু কোলগেট ব্যবহার করছে, আর কোলগেট, এভারেস্টের গুঁড়া মশলা, প্যারাশুট তেল, এরকম অনেক পণ্যে কিন্তু ক্যান্সারের বিষ পাওয়া গেছে। তো তোমরা গুগল থেকে একটু সার্চ করে জেনে নিতে পারো। আজ এই পর্যন্তই রাখছি, সবাই সচেতন থেকো, টাটা।